রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত চরমে। পুলিশের কাছে আরজি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের, রাজ্যপালের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, মাফ করবেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আরজি, রাজ্যপালের বিরুদ্ধে আরজি, পুলিশের কাছে চিঠি দিয়ে আরজি সাংসদের কল্যাণ গঙ্গোপাধ্যায়ের। পুলিশকে চিঠিতে রাজ্যপাল পদের উল্লেখ নেই, সিভি আনন্দ বোসের নামে আবেদন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাজ্যপালের বিরুদ্ধে। রাজ্যপাল তারপরে তার জবাব দিয়েছিলেন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি আবেদন, কি বললেন, পুলিশকে কি আর্জি জানালেন? দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম সিভি আনন্দ বোস সংঘাত কার্যত তুঙ্গে। গতকালকে যখন সিভি আনন্দ বোসের তরফ থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, তখনই পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনিও পাল্টা আইনের দ্বারস্থ হবেন এবং যে আচরণ রাজ্যপাল অফিস থেকে করা হয়েছে বা সিভি আনন্দ বোস করেছেন তা যথাযথ নয়, সেই কারণে তিনি আইনের দ্বারস্থ হতে চান। সেই মোতাবেকই আজকে তার আইনজীবীর তরফ থেকে হেয়ার স্ট্রিট থানা থেকে একটি অভিযোগ জানিয়ে আসা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে ধরনের বক্তব্য রাখা হচ্ছে সেই বক্তব্যগুলোর সাপেক্ষে কোনো তথ্য প্রমাণ নেই। দ্বিতীয়ত হচ্ছে তিনি যে অভিযোগগুলো তার বিরুদ্ধে এনেছেন সেই অভিযোগগুলোর কোনো সারবস্তা নেই। তার কারণ বহুদিন ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিভি আনন্দ বোসের কোথাও দেখা বা সাক্ষাৎ হয়নি, ফলে তিনি কিভাবে নিগৃহীত করতে পারেন এবং গোটা বিষয়টি সম্পর্কে কার্যত যে দেশদ্রোহিতার যে অভিযোগ সেটাকে তারা আনছেন এবং তারা বলছেন যে রাজ্যপাল পদ সেটা নয় কিছু করলো না, রাজ্যপাল পদের একটা মর্যাদা রয়েছে, কিন্তু ব্যক্তি সিভি আনন্দ বোস তিনি যেটা করে বেড়াচ্ছেন সেটা যথাযথ নয় এবং এর পিছনে কোনো রাজনৈতিক বা অন্য কোনো শক্তির ইন্ধন থাকতে পারে, আরো অনেক ব্যক্তি যুক্ত থাকতে পারে। তাই যেন তাদের অভিযোগটিকে গৃহীত করা হয় এবং এই বিষয়ে যেন যথাযথভাবে তদন্ত করা হয়। ফলে দিনকে হেয়ার স্ট্রিট থানাতে অভিযোগ দায়ের করে এই দাবি জানানো হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। আমি আসবো তোমার কাছে। যে বিস্ফোরক অভিযোগ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রবিবার, প্রথম শুরু সংঘাতের, কি বলেছিলেন, কি অভিযোগ করেছিলেন দেখুন। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। এই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি খুলে দেন রাজভবন সাংবাদিকদের জন্য, সাধারণ মানুষের জন্য। আসুন দেখুন আগ্নেয়াস্ত্র আছে কিনা, বোমা আছে কিনা। রাজ্যপাল তার পাল্টা কি বলেছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দেখুন। I have thrown the Rajbhavan open for public scrutiny. Citizens are coming in, media is coming in to see whether there is any arms and ammunition in this Rajbhavan. There are serious implications of this allegation. Rajbhavan is protected or secured under the security charge of the Calcutta police. When a ruling party MP says that arms and ammunition are available inside the Rajbhavan, is he expressing his lack of confidence in the police force of the state? I can only repeat the prayer of Jesus on the cross. Father, forgive them, for they know not what they do. It is the confidence of the people which sustains the dignity of the Rajbhavan. So this is betrayal of the trust and confidence which democracy places in an elected representative. He has the option either to apologize to the people of Bengal, or there are legal options which can be taken against him. This kind of hate speeches cannot be tolerated. প্রথম দিন দরজা খুলে দিলেন সাধারণের জন্য, সাংবাদিকদের জন্য, আর তারপরে তিনি ডেকে পাঠালেন ডগ স্কোয়াড, কলকাতা পুলিশ ডগ স্কোয়াড। কিন্তু সিআরপিএফ এর ডগ স্কোয়াড গেল, খানা তল্লাশি চালালো এবং সেখানে ডগ স্কোয়াডকে ডাকলেন যে সেখানে বোমা, আগ্নেয়াস্ত্র কিছু কি আছে। সংঘাতের মধ্যে ঢুকে পড়লো এই ডগ স্কোয়াডের তল্লাশি। আর তারপর রাজ্যপাল থানায় অভিযোগ করলেন। রাজ্যপাল হেয়ার স্ট্রিট থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করলেন। অভিযোগ রাজ্যপালের বিএনএস এর একাধিক ধারায় অভিযোগ দায়ের করলেন গভর্নর অর্থাৎ রাজ্যপাল সিভি আনন্দ বোস। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে রাজ্যপাল বলেছিলেন যে তিনি আইনিভাবে যাবেন। আর আইনি পদক্ষেপ নিয়ে রাজ্যপাল কি বলেছিলেন দেখুন। An honorable MP making wild allegations against the constitutional head of the state, the malicious, mischievous intent, in a very, very obnoxious way, in bad taste. The governor should also remain above suspicion.
of the governor himself ordering a joint combing operation in the Raj Bhavan has been done. Nothing has been detected so far. Strong legal action will be taken against the erring member of parliament. 5 articles, provisions of the Bharatiya Nyaya Sanhita has been violated by the member of parliament. He has also disrespected the Constitution of India. He has to pay the price. He will be brought to book. He has a decent option of apologizing to the people of Bengal. I'll wait for 24 hours, but an apology also does not exclude him from the operation of law. For quite some time, I've been noticing that attacking the governor is done with effortless ease by some political leaders. They feel they can give scot-free. They have to come before the law, answer before the law, and face the consequences. এরপরে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন বেশ কয়েকটি ধারায়। ভারতীয় ন্যায় সংহিতার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে বোস কল্যাণ সংঘাত চরমে, রাজ্যপালের বিরুদ্ধে তারপরে আরজি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, এবং পুলিশের কাছে চিঠি দিয়ে আরজি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আরজি। পুলিশকে চিঠিতে রাজ্যপাল পদের উল্লেখ নেই, কারণ রাজ্যপাল পদের একটা সিভি আনন্দ বোসের নামে আবেদন করলেন, কিন্তু কোনো অভিযোগ নয়, আবেদন করলেন পুলিশের কাছে, আরজি জানালেন। গতকাল কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ রাজ্যপালের, আজকে পাল্টা আবেদন, আরজি। কি বললেন আইনজীবী? এই অভিযোগপত্রে দুটো মেন পয়েন্ট। একটা হচ্ছে যে রাজ্যপালের ইমিউনিটি থাকা সত্ত্বেও রাজ্যপাল তো একজন নাগরিক, তিনি যদি কোনো এমন বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকেন বা কনস্ট্যান্ট প্ররোচনা দিতে থাকেন বা সরকারকে বা রাজ্যকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার কোনো কনস্পিরেসির পার্ট হন, সেখান থেকে হি ক্যানট বি স্কট ফ্রি। এবং এর সাথে অন্য অনেক লোক আছেন যারা এর মধ্যে ইনভলভড। এই এন্টায়ার বিষয়টাই পুলিশের কাছে জানানো হয়েছে। শুধুমাত্র সিভি আনন্দ বোস নয়, তার হ্যান্ডস আছে, তো তাদের সবটাই যাতে ইনভেস্টিগেট করা হয় সেই মর্মেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই অভিযোগটি করেছেন থানায়। ইউনিফর্ম পুলিশ ফোর্সকে বলেছেন যে তারা জেনোসাইডে যুক্ত। এই কথাগুলো বলা মানে হচ্ছে ইনডাইরেক্টলি রাজভবনকে ব্যবহার করে একটা এমন প্ররোচনা দেওয়া যেই প্ররোচনায় বাংলার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়। এইটার বিরুদ্ধে এই অভিযোগ আমরা রাজ্যপালের নাম দিয়ে করেছি, কারণ কি রাজ্যপালের পোস্ট তো কোনো অন্যায় করেনি, একজন ব্যক্তি যিনি এই পোস্টে আছেন, এই অন্যায়টা তার ব্যক্তিগত কাজ। এতদিন অভিযোগ ছিল এসআইআর আতঙ্কে আত্মহত্যা করছেন অনেকে, কিন্তু এবার এসআইআর এর কাজের চাপে বিএলওর আত্মহত্যা। এরকমই তো খবর। বুথ লেভেল অফিসার শান্তিমুনি ওরাও তিনি আত্মহত্যা করেছেন। বাড়ির উঠোনেই বিএলওর ঝুলন্ত দেহ পাওয়া গেল, কাজের চাপে আত্মহত্যা। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, পরিবার কি বলছে? দেখো, মালবাজারের রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসিন্দা শান্তিমনি একা, তিনি কিন্তু কর্মসূত্রে ছিলেন একজন আইসিডিএস কর্মী এবং তার উপরে কিন্তু বাড়তি দায়িত্ব ছিল বিএলওর। এবং এই যে এসআইআর কাজ শুরু হয়েছে তাতেই কিন্তু তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন। তার কাজের চাপে তিনি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছেন মানসিকভাবে, এমনটাই দাবি করেছে পরিবারের সদস্যরা দাবি করেছে যখন তিনি কাজ থেকে বাড়ি ফিরতেন রাতের বেলায়ও এসআইআর এর ফর্ম নিয়ে বসতেন এবং বারবার করে বলতেন এত চাপ নেওয়া যাচ্ছে না। আজ ভোরবেলা ঠিক বাড়ির উঠোনের পাশেই বাগানের মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা এবং গোটা ঘটনায় কিন্তু পরিবারের সদস্যরা ভেঙে পড়েছে। তিনি এই যে সিদ্ধান্ত নিলেন, কিন্তু তার আগে কি কারো সঙ্গে কথা বলেছিলেন? প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলেন? চাপ নিয়ে কথা বলেছিলেন? কারণ দেখো, তার পরিবার সূত্রে যেটা জানা গেছে, পরিবারের দাবি যে তিনি কিন্তু ভিডিওর সঙ্গেও কথা বলতে গিয়েছিলেন। তিনি এই বিএলও যে পদ তার থেকে তিনি অব্যাহতি চেয়েছিলেন, তিনি রিজাইন দিতে চেয়েছিলেন, এমনটা কিন্তু পরিবার সূত্রে দাবি। এরপরেও কিন্তু তার এই যে বাড়তি চাপ, ইলেকশন কমিশনের যে চাপ, সেই চাপ থেকেই তার এই অবস্থা বলে দাবি করেছে পরিবারের সদস্যরা। বেশ, तो कोई फॉर्म कर लेके उल्टा पल्टा भर देता है, यहाँ पे आके उसको एकदम फिर करेक्शन करना उसको बहुत एकदम मुश्किल हो जा रहा था। तो जब उनका समस्या हो रहा था तो उनको प्रशासनिक कोई किस्म का सहायता नहीं मिला था? वीडियो वगैरह कोई सहायता नहीं कर रहा था? वो गया था एक दिन वहाँ पे रीजन देने के लिए, तो वो जो जॉइंट वीडियो बोला कि तो आपका नाम है तो आपका नाम यहाँ से और नहीं हटेगा, आपको ही काम करना पड़ेगा। तो रिजाइन देने का भी कोशिश किया था? किया था। आज का जो परिस्थिति जो हुआ है वो क्या वो एसआईआर फॉर्म लेके ही भरने के लिए फॉर्म लेके ही उसका एकदम पूरा मेंटली उसका हेल्थ बहुत खराब था।
जॉब का बहुत ज्यादा प्रेशर था, हेडेक। मतलब आईसीडीएस का पहले से प्रेशर था? आईसीडीएस का तो प्रेशर था ही था, उसके बाद बीएलओ का भी था। कोई फॉर्म बहुत ज्यादा था, करने के लिए अकेले पड़ जा रहे थे। फिर बंगाली में फॉर्म था तो हम लोग भी कोई हेल्प नहीं कर सकते थे। जल्दी हम उठ गए, मतलब माँ उठ के प्रेयर करके उसके बाद यहाँ पर खाना बनाने के लिए आती थी। तो आज भी प्रेयर कर रहे थे, मुझे लगा कि प्रेयर करके फिर खाना बनाने जाएगा। मैं उस टाइम जागा हुआ था तो मुझे लगा कि खाना बनाने आई होगी, इसलिए मैं सो गया। उसके बाद तो मैं सोया था, फिर पापा उठाया।